গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় 5 জানুয়ারি নির্বাচন, নইলে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হতো, দাবি সিইসি। আপনারা খেয়াল করবেন, ইলেকশনে সহিংসতা হয়েছে, মারামারি হয়েছে। আমরা সুষ্ঠুভাবেই নির্বাচন করেছি। এমন কোনো ঘটনা বাংলাদেশে ঘটুক যা আমাদের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে, তা আমরা কখনো চাই না, সেটা আমাদের কাম্য না। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করি। উন্নয়নের পথে বাধা মোকাবেলায় জনগণকে সচেষ্ট থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। নিরাপত্তা হুমকি মোকাবেলায় সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়ানোর তাগিদ। রাজধানীতে হঠাৎই বেড়েছে ছিনতাইকারীদের দৌরাত্ম্য, বেশিরভাগ সময়ই আক্রান্তকে লক্ষ্য করে চালানো হচ্ছে গুলি। কাল থেকে অনেক অপেক্ষার ভারত বাংলাদেশ টেস্ট, ঐতিহাসিক ক্ষণকে স্মরণীয় করে রাখতে চায় দুদলই। ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে মুশফিক। শুভেচ্ছা আমন্ত্রণ নিউজ 24-এ। দর্শক শুনছিলেন সিলনটি শিরোনাম, আর আপনাদের সঙ্গে থাকবো আমি রিদওয়ানা বিনতে জলিল এবং আমি ওয়াফিফ রহমান। অটো ইগনিশন ও ব্রাশ বার্নার দ্বারা তৈরি আরএফএল গ্যাস স্টোভ, রান্নাঘরের সবার প্রেম। শেষ হলো নানা আলোচনা সমালোচনার জন্ম দেয়া কাজী রকিবউদ্দিন আহমদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের 5 বছরের মেয়াদ। তাদের সময় দেশে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ার নানা অভিযোগ থাকলেও তা নাকচ করেছেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। নির্বাচন কমিশন ভবনে বিদায়ী সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, 5 জানুয়ারি নির্বাচন না হলে সাংবিধানিক সংকট তৈরি হতো, দেখা দিত অরাজকতা। কোনো রাজনৈতিক চাপ না থাকায় সব নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেও দাবি তার। ঠিক 5 বছর আগে এই দিনে যখন কাজী রকিবউদ্দিন আহমদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দায়িত্ব নেয়, তখন তাদের সামনে বড় চ্যালেঞ্জ ছিল দলীয় সরকারের অধীনে 10ম সংসদ নির্বাচন আয়োজন। মেয়াদের প্রথম 2 বছর স্থানীয় সরকারের প্রায় সব নির্বাচনই ছিল সুষ্ঠু ও শান্তিপূর্ণ। কিন্তু বিপর্যয়ের শুরুটা মাঝপথে এসে 2014-র 5 জানুয়ারির সংসদ নির্বাচন তো রীতিমতো ইতিহাসে ঠাঁই নিয়েছে বিদায়ী কমিশনের বদন্যতায়। বিদায় বেলায় তারও ব্যাখ্যা দিলেন কাজী রকিবউদ্দিন আহমদ। ওই সময় নির্বাচন না হলে দেশে যে কি অসাংবিধানিক অরাজক সংকট সৃষ্টি হতো তা আপনারা কল্পনা করতে পারবেন। সদ্য শেষ হওয়া নারায়ণগঞ্জ সিটি নির্বাচন বাদে গত 3 বছরে স্থানীয় সরকারের সব নির্বাচনেই ছিল একই ছবি। হঠাৎই নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ার ব্যর্থতার দায়কার? স্বভাবসুলভ জবাব, কমিশন ব্যর্থ নয়, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ছিল সব নির্বাচন। মোটেও দুর্বল অবস্থায় নিয়ে যাওয়া হয় নাই। আপনারা খেয়াল করবেন, ইলেকশনে সহিংসতা হয়েছে, মারামারি হয়েছে। আমরা সুষ্ঠুভাবেই নির্বাচন করেছি। আশা করি যে ভবিষ্যতে বাংলাদেশে আরও উন্নত পরিবেশে উন্নত মানের ডেমোক্রেসি পর্যালোচনা হবে, প্র্যাকটিস হবে। কাজী রকিবউদ্দিন আহমদের দাবি, নির্বাচন আয়োজনে 5 বছরে কোনো চাপই অনুভব করেননি তিনি, বরং বিএনপি তাদের ধন্যবাদ দিয়েছে বিভিন্ন নির্বাচনের পর। কারো কাছ থেকে কোনো ফোন কল পাইনি, কেউ আমাকে বলেননি এটা করো কিংবা এটা করতে হবে, বরঞ্চ কিছু উল্টো জিনিস হয়েছে। মেয়াদ শেষে যখন রকিব কমিশনের বিদায় হন, তখন শপথের অপেক্ষায় নুরুল হুদা কমিশন। উত্তরসূরিদের জন্য কোনো পরামর্শ নয়, শুভকামনা জানিয়ে বিদায় নিলেন দেশের 11তম নির্বাচন কমিশন। আমি নতুন কমিশনকে শুভকামনা জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং আমার কমিশনের পক্ষ থেকে। আমরা সবাই রাজা। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা। জনতার মঞ্চের সঙ্গে নতুন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার সম্পৃক্ততার কোনো তথ্য ছিল না সার্চ কমিটির কাছে। একথা বলেছেন কমিটির অন্যতম সদস্য মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ। তবে তিনি মনে করেন, নুরুল হুদার বিরুদ্ধে এই অভিযোগের বিষয়টি কোন দিকে গড়ায় তা সামনের দিনগুলোতে বোঝা যাবে। অন্যদিকে দুবার তালিকায় থাকলেও সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারের সিইসি না করা সমীচীন হয়নি বলে মনে করেন কোনো বিশ্লেষক। মাকসুদুন নবীর রিপোর্ট। দায়িত্ব নেওয়ার আগেই জনতার মঞ্চ বিতর্কে নতুন নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। কমিশনার হিসেবে তার নাম প্রস্তাব করেনি আওয়ামী লীগ, বিএনপিও না। তাহলে কারা দিল নুরুল হুদার নাম? এই প্রশ্নে সার্চ কমিটির অন্যতম সদস্য মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ জানালেন 5টি দলের কথা। জাতীয় পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ তরিকত ফেডারেশন
ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি। এটার উপর নির্ভর করবে। সার্চ কমিটির এই সদস্য বললেন, কারো চাপে নয়, সুনির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতেই চূড়ান্ত তালিকা করা হয়েছিল। তবে এক্ষেত্রে 1996 সালে বিএনপি সরকার বিরোধী জনতার মঞ্চে নুরুল হুদার সম্পৃক্ততার ব্যাপারে কোনো দালিলিক তথ্য ছিল না সার্চ কমিটির কাছে। না, এই বিষয়ে আমাদের জানা ছিল না, কারণ এটা আমরা রেকর্ডের ভিত্তিতে কাজ করি এবং ক্যাবিনেট ডিভিশন এবং গণপ্রশাসন মন্ত্রণালয়ে যে কোনো সরকারি কর্মকর্তা সম্পর্কিত সকল তথ্য সন্নিবেশিত থাকে। আপনারা দেখতে পেয়েছেন উনি অলরেডি এটা অস্বীকার করেছেন, উনি ছিলেন না। এর কোনো কি তথ্য প্রমাণ আছে সেটা হয়তো আমরা আরো পরে দেখতে পাবো যে ওনার কথা ঠিক কিনা। চূড়ান্ত তালিকায় 10 জনের মধ্যে ছিল একজন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও 2 জন অধ্যাপকের নাম। এই 3 নাগরিক প্রতিনিধির মধ্যে অন্তত একজনের কমিশনার হওয়াটা প্রত্যাশিত ছিল মাসুদ আহমেদের। আমি ভেবেছিলাম যে সিভিল সোসাইটি থেকে হয়তো একজন আসতে পারেন, কারণ যে সমস্ত ব্যক্তি বা সংস্থা দীর্ঘদিন ধরে বাংলাদেশে বিশেষ করে স্থানীয় নির্বাচনগুলোর পরিচালনার ব্যাপারে কি করা যায় এইসব বিষয়ে তারা দীর্ঘদিন ধরে চিন্তা করছেন, টকশো করছেন এবং জনমত সংগ্রহ করছেন এবং জনমতকে প্রভাবিতও করছেন। তো কাজে আমরা কিন্তু সেরকম নাম দিয়েছিলাম। একজন নিয়োজিত হবে না আমার এমন প্রত্যাশা ছিল। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারের নাম প্রস্তাব করেছিল 2012 সালের সার্চ কমিটিও। পরপর 2 বার নাম এলেও তাকে কমিশনার না করায় বিস্মিত বিশ্লেষকদের কেউ কেউ। দুবার যার নাম সার্চ কমিটি প্রস্তাব করতে পারে তাকে ঠিক অগ্রাহ্য করাটা এটা সমীচীন হয়েছে বলে প্রতীয়মান হয় না। দৃষ্টিগ্রাহ্য বা বোধগম্য উপায়ে একজনকে যে বেছে নেওয়া হয়েছে তার চেয়ে মনে হচ্ছে যে যাকে বাদ পড়েছেন তার চেয়ে তিনি তুলনামূলক ভালো। তবে সংশ্লিষ্টরা মনে করেন অতীত বিতর্ক যাই থাকুক, সামনের দিনে কাজের মাধ্যমেই যোগ্যতা ও নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে নয়া কমিশনারদের। যেগুলো সাজেশন ছিল, গাইডলাইনগুলো ছিল, সেগুলো তো একটা ক্যারেক্টার কোয়ালিটি। এখানে একজন চিফ ইলেকশন কমিশনার বা ইলেকশন কমিশনার হওয়ার জন্য যে চারিত্রিক বৈশিষ্ট্য দরকার সেগুলো আছে কি না সেগুলো কিন্তু কাজের মাধ্যমে প্রতিফলিত হবে। এখন তারা কারো প্রতি কোনো দায়বদ্ধতা নাই, দায়বদ্ধতা একমাত্র জনগণের প্রতি এবং ভোটারদের প্রতি। তারা জানেন যে স্বচ্ছভাবে একটা নির্বাচন পরিচালনা করতে পারলে তারা জনগণের কাছে ভালো থাকবে এবং সেটা না করতে পারলে কিন্তু জনগণই তাদেরকে প্রত্যাখ্যান করবে। অতীতে কিন্তু তা হয়েছে। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি আনোয়ারের A1 পাইপ মাটির 1200 ফুটের বেশি গভীর পর্যন্ত চাপ নিতে সক্ষম। বছরের পর বছর পার নো টেনশন। আনোয়ারের A1 বোরিং পাইপ, চাপের বাপ। উন্নয়নের পথে বাধা মোকাবেলায় জনগণকে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড এবং স্টাফ কলেজের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে একথা বলেন তিনি। নিরাপত্তা হুমকি মোকাবেলায় সশস্ত্র বাহিনীর সক্ষমতায় নতুন মাত্রা যুক্ত করার কথাও জানান প্রধানমন্ত্রী। এর আগে 280 জন গ্র্যাজুয়েটের হাতে সনদ তুলে দেওয়া হয়। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের গ্র্যাজুয়েশন সেরেমনি। এর প্রতিষ্ঠান থেকে 2016-17 প্রশিক্ষণ কোর্স সফলভাবে শেষ করা অফিসারদের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 209 জন অফিসার ছাড়াও 25টি বন্ধু প্রতিম দেশের 71 জন অফিসার পান এই সনদ, যাতে আছেন 14 জন নারী অফিসারও। পরে গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় এই প্রশিক্ষণ অনুপ্রেরণা যোগাবে তাদের। এখন থেকে আরো বড় ধরনের নেতৃত্ব প্রদানে আপনারা নিজেদের প্রস্তুত রাখবেন বলে আমি বিশ্বাস করি। দেশের উন্নয়নের বাধা মোকাবেলায় সবাইকে নিজ নিজ অবস্থানে সচেষ্ট থাকার আহ্বান জানান শেখ হাসিনা। অসাম্প্রদায়িক চেতনায় শান্তিপূর্ণ দেশ হিসেবে আমরা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করতে চাই। কাজে এমন কোনো ঘটনা বাংলাদেশে ঘটুক যা আমাদের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে তা আমরা কখনো চাই না, সেটা আমাদের কাম্য না। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করি। তিনি বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা রয়েছে সামরিক বাহিনীর। পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকেও প্রস্তুতি নেওয়ার তাগিদ দেন শেখ হাসিনা। আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে আমাদেরকে আন্তর্জাতিক পরিমণ্ডলে সবসময় একটা প্রতিযোগিতামূলক
পরিবেশে কাজ করতে হয়। সেই ক্ষেত্রে আমি চাই না যে আমাদের সশস্ত্র বাহিনীর একটি সদস্য পিছনে পড়ে থাকে, যে কারণে আমাদের সশস্ত্র বাহিনীকে যথাযথ উপযুক্ত করে গড়ে তোলা এবং আধুনিক প্রযুক্তি সম্পন্ন করার ব্যাপারে আমরা যথেষ্ট পদক্ষেপ নিয়েছি। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের যে অগ্রযাত্রা শুরু হয়েছে এটা অব্যাহত থাকবে। হাসান শুভ্র, চ্যানেল 24, ঢাকা। হঠাৎ করেই রাজধানীতে বেড়েছে গুলি করে ছিনতাইয়ের ঘটনা। রোববার উত্তরায় মা এবং ছেলেকে গুলি করে 6 লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এর দুদিন পর কয়েক ঘন্টার ব্যবধানে একইভাবে ছিনতাইয়ের ঘটনা ঘটে নিউ মার্কেট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এর মধ্যে নিউ মার্কেটে বিশ্বাস বিল্ডার্সের কর্মকর্তাকে গুলি করে 12 লাখ টাকা ছিনতাইয়ের ছবি এসেছে চ্যানেল 24-এর হাতে। পুলিশ বলছে ওই ঘটনায় এরই মধ্যে 3 জনকে শনাক্ত করা হয়েছে, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। রাশেদ নিজামের রিপোর্ট। মঙ্গলবার সকালের ছবি এটি। আবাসন প্রতিষ্ঠান বিশ্বাস বিল্ডার্সের সহকারী ব্যবস্থাপক মনিরুজ্জামান ঢাকা কলেজের বিপরীতে ইসলামী ব্যাংকের শাখা থেকে 12 লাখ টাকা তোলেন। হাঁটা দূরত্বে অফিস হওয়ায় টাকার ব্যাগটি হাতে নিয়ে যাচ্ছিলেন কর্মস্থলে। প্রতিষ্ঠানটির প্রধান দরজার মাত্র কয়েক গজ দূরে থাকা অবস্থায় 3 ছিনতাইকারী অস্ত্র ঠেকিয়ে টাকা ভর্তি ব্যাগ নিয়ে যায় তার কাছ থেকে। এ সময় তারা 7 থেকে 8টি ফাঁকা গুলি ছোড়ে। মঙ্গলবার নিউ মার্কেট সাপ্তাহিক বন্ধ থাকলেও রাস্তায় তখন অনেক লোক প্রত্যক্ষ করেন সেই ঘটনা। দিনে দুপুরে এমন ছিনতাইয়ের কয়েক ঘন্টার মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক পর্যটন ব্যবসায়ীকে গুলি করে ছিনতাইকারীরা। গুলিতে আহত মনিরুজ্জামান মাসুদের কাছ থেকে কিছুই নিতে পারেনি ছিনতাই চক্র। নিউ মার্কেট এলাকায় ছিনতাইয়ের ঘটনায় 3 জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই মুহূর্তে আমরা সুস্পষ্টভাবে সংখ্যার সম্পর্কে আমরা এক্স্যাক্টলি ধারণা দিতে পারবো না, কারণ আপনারা জানেন যে এই ধরনের অভিযানে কিন্তু অনেক অপরাধী জড়িত থাকে এবং এক একজনের এক একটি ভূমিকা থাকে। হয়তো কেউ পর্যবেক্ষণ করে, কেউ হয়তো অপারেশনাল কাজে অংশ নেয়, আবার হয়তো কেউ এর আগেও রেকি করে যায়। আমাদের যার জন্য হয় কি যে আমরা যদি কোনো অপরাধীকে যারা জড়িত থাকে তাদেরকে গ্রেফতার করতে পারি, তাহলে হয়তো আমরা একটা সুস্পষ্ট ধারণা পেতে পারি যে একজাকে কতজনই অপরাধের সঙ্গে জড়িত। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে নিউ মার্কেট ও বিশ্ববিদ্যালয় এলাকায় ঘটা 2টি ছিনতাইয়ের ঘটনায় একই গ্রুপ জড়িত থাকতে পারে বলে ধারণা পুলিশের। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা। রিজার্ভ চুরির 1 বছরে মাত্র 35 ভাগ ফেরত আনতে পেরেছে বাংলাদেশ। ফিলিপাইন এবং শ্রীলঙ্কায় বেশ কয়েকজন চিহ্নিত হলেও হ্যাকিংয়ে বাংলাদেশ ব্যাংকের কারা সহায়তা করেছে সেটি পরিষ্কার করছে না সিআইডি। অন্তত 17 জন কর্মকর্তাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে তদন্তকারী সংস্থা, এবং যার মধ্যে 2 জনকে ফিরিয়ে দেওয়া হয়েছে বিমানবন্দর থেকে। শিগগিরই গ্রেফতার হতে পারে নজরদারিতে থাকা কর্মকর্তারা। দর্শক, রাশেদ নিজামের রিপোর্টে দেখব বিস্তারিত। দেশের আর্থিক খাতে এক কলঙ্কজনক অধ্যায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি। 2016 সালের 5 ফেব্রুয়ারি বিদেশে বসে হ্যাকিংয়ের মাধ্যমে চুরি করা হয় 10 কোটি 10 লাখ ডলার, যার মধ্যে 2 কোটি ডলার শ্রীলঙ্কায় আর 8 কোটি 10 লাখ ডলার যায় ফিলিপাইনে। এর মধ্যে শ্রীলঙ্কায় যাওয়া পুরো টাকা ফেরত পেয়েছে বাংলাদেশ। তবে তদন্তে বেরিয়ে এসেছে চমকপ্রদ সব তথ্য। তদন্ত সংশ্লিষ্টরা জানান, রিজার্ভ চুরির 6 দিন আগে অর্থাৎ 31 জানুয়ারি রাত থেকে বাংলাদেশ ব্যাংকের সার্ভার চলে যায় হ্যাকারদের হাতে। আর 1 ফেব্রুয়ারি শ্রীলঙ্কার এনজিও শালিকা ফাউন্ডেশন এবং জয়দেব নামের একজনের সাথে চুক্তি হয় শালিকার হিসেবে বড় অঙ্কের টাকা ঢুকবে, যার 15 ভাগ পাবে তারা। ফরেন্সিক রিপোর্ট থেকে জানি 31 জানুয়ারি টোটাল সিস্টেমটা হ্যাকারদের দখলে চলে গিয়েছে। এই যে বাংলাদেশে একটা ঘটনা ঘটলো, শ্রীলঙ্কা একটা ঘটনা ঘটলো, ফিলিপাইনের ঘটনা থেকে একটা পারস্পরিক সম্পর্ক আছে। কিন্তু এখন ওই কনসার্ন লোকগুলোকে জিজ্ঞাসা করে এক ধাপ উপরে গেলে আমরা একটা কমন লোক পাওয়া উচিত। তাই অধ্যক্ষরের বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তার আইডি হ্যাক করে রিজার্ভ চুরির ঘটনা ঘটে তাকেও সন্দেহের বাইরে রাখছে না সিআইডি। অন্তত 17 জনকে নজরদারিতে রেখেছে সংস্থাটি, যাদের মধ্যে আরমান আল জাহিদ ও ইশরাতি মাওলা নামের 2 জন সম্প্রতি দেশের বাইরে যেতে চাইলে তাদের ফেরত পাঠানো হয় বিমানবন্দর থেকে। সংশ্লিষ্ট কর্মকর্তার এটা করার কথা ছিল না, যেটা করেছেন তার ব্যাখ্যাটা তার কাছে নেই। এখন তারা কি করেছেন এটা আমরা একদম টু দ্য পয়েন্ট আমরা জানি। একটা করে আমরা তাদেরকে ধরিয়ে দিয়েছি, এই কাজটা আপনি করেছেন, এটা আপনি করেছেন, এটা আপনি করেছেন, কেন করেছেন, এটা যৌক্তিক কোনো ব্যাখ্যা তারা দিতে পারেনি। এটুকুতে তাদেরকে যথেষ্টভাবে সন্দেহ করা যায়। সিআইডির মুখপাত্র জানান, যে কোনো সময়ই সন্দেহের তালিকায় থাকা ব্যক্তিদের গ্রেপ্তার করা হতে পারে। শিগগিরই দেয়া হবে চার্জশিটও। বাংলাদেশ পার্টি কারা আছে
আমরা এটা চেষ্টা করছি যে তা আমরা তো অবশ্যই চেষ্টা করছি যে পার্টে আমরা কনক্লুসিভ পাইলেই আমরা অ্যারেস্টে চলে যাব। মামলাটা আমরা একটা জায়গায় নিয়ে আসছি এবং মামলাটা এখন একটা রেজাল্ট পাবে। আমরা আশাবাদী যে এটা চার্জশিট হবে। গত বছরের 15 মার্চ রিজার্ভ চুরির তদন্তভার পায় সিআইডি। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা। টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়। খেলার খবরে ভারত বাংলাদেশ টেস্ট সিরিজ প্রসঙ্গ। কাল থেকে শুরু অনেক অপেক্ষার হায়দ্রাবাদ টেস্ট। প্রথমবারের মতো ভারতের মাটিতে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। তবে শুধু বাংলাদেশের জন্য নয়, ভারতের জন্য ম্যাচটি ঐতিহাসিক বলছেন স্বাগতিক অধিনায়ক বিরাট কোহলি। আর বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের দৃষ্টিতে পুরো ভারতীয় দল ভয়ঙ্কর। লড়াই করতে ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে তিনি। রাজীব গান্ধী স্টেডিয়ামে সকাল 10টায় ম্যাচটি শুরু হবে। হায়দ্রাবাদ থেকে ইভান ইকরামের রিপোর্ট। কোনো দলই অপরাজেয় নয়, আর সব দলের জন্য আমাদের যা প্রস্তুতি থাকে, বাংলাদেশের জন্য সেই প্রক্রিয়াই অনুসরণ করেছি আমরা। টেস্ট ক্রিকেটের 1 নম্বর দল আর পেশাদারিত্বের প্রমাণ বিরাট কোহলি। আরো বড় প্রমাণ, টেস্টে ট্রিপল সেঞ্চুরির পরও বাদ পড়ছেন করুণ নায়ার। তারপরও 9 নম্বরের বাংলাদেশ দলের প্রতিও তার সমীহ যে শুধু পেশাদারিত্ব নয়, সে ব্যাখ্যাও দিলেন নিজেই। বাংলাদেশ সত্যিই ভালো খেলছে। নিউজিল্যান্ড ফলাফল ছাড়া বাকি সবকিছুতেই বাংলাদেশ সমান দাপট দেখিয়েছে। বেশ কজন দারুণ পারফর্মার রয়েছে দলে, তবে টেস্টে ভালো করতে গেলে এখন তাদের দরকার শুধু বেশি বেশি ম্যাচ খেলা। প্রতিপক্ষের এমন গুরুত্ব চাপ বাড়াচ্ছে মুশফিকুর রহিমের দলের ওপর। তাই ম্যাচের আগের দিন অনুশীলনে নামার আগে উইকেটের সাথে চেনা জানা করতে এসেছিলেন মুশফিক, তাসকিন সৌম্যকে সাথে নিয়ে। আমার দেখে মনে হয়েছে যে ব্যাটিংয়ের জন্য অনেক ভালো একটা উইকেট এবং পেস বোলাররাও আর্লি হয়তো বা কোনো হেল্প পাবে। আর উইকেটটা অনেক হার্ড, সো হোপফুলি স্পিনারও অনেক একটু বাউন্স পাবে। আর প্রিটি গুড উইকেট, যেটা আমি মনে করি এখন আমরা কিভাবে খেলি এবং কতটুকু ওখানে কম্পিটিটিভ করতে পারি সেটার বিষয়টা থাকে। আর সেই উইকেট পরিদর্শন করেই প্রস্তুতি শুরু করেছিল ভারত, যে পিচ ভারতকে দিয়েছে 3 টেস্টের 2টিতে ইনিংস ব্যবধানে জয়। এমন পরিস্থিতিতে ব্যাটসম্যানদের দায়টা যে বেশি স্মরণ করিয়ে দিলেন বাংলাদেশ অধিনায়ক। আর কোচ হাথুরু সিংহে বলছেন, নিজেদের সেরা সময় আছে বাংলাদেশ। সাদা পোশাকের লড়াইয়ে র্যাঙ্কিংকে হিসাবে আনতে নারাজ তিনি। আমাদের টপ 7 যারা ব্যাটসম্যান অ্যাটলিস্ট আছেন, তারা হয়তো সবাই অনেক বড় রান করবে না, বাট অ্যাটলিস্ট 2-1 3জন যেই রান করবে বড়, তার সাথে যেন অন্যরাও একটু হলেও অ্যাটলিস্ট 50+ বা 40+, সো দ্যাট এই রানগুলো করে। তো হোপফুলি ইনশাল্লাহ তারা সেই দিকে প্র্যাকটিস করছে এবং অনেক হার্ড ওয়ার্ক করছে। তো আশা করছি ইনশাল্লাহ এই টেস্টে তারা করবে। ভারতে আসার সেরা সময় এটাই। র্যাঙ্কিং এর পার্থক্য এখানে বড় বিষয় নয়, মাঠের লড়াইয়ে প্রয়োজন সময়োপযোগী ক্রিকেট খেলা। প্রায় 17 বছরের অপেক্ষার পর বাংলাদেশ ডাক পেয়েছে ভারতে। আর সেই ইতিহাসটাকে স্মরণীয় করে রাখতে চাইলে অন্তত বিজয়ীর লড়াইটুকু চায় সারা বাংলাদেশ। ইভান ইকরাম, চ্যানেল 24, রাজীব গান্ধী স্টেডিয়াম, হায়দ্রাবাদ, ভারত। এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধের নির্দেশ আপিল বিভাগের। সনদ জালিয়াতি ও অবৈধ শাখা বাণিজ্যের অভিযোগ। আবারও আমন্ত্রণ। আপনারা নিউজ 24 দেখছেন। বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতাদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এশিয়া প্যাসিফিক বিজনেস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, সন্ত্রাসবাদ কোনো দেশের নয়, মানব জাতির শত্রু। এর পাশাপাশি আছে দারিদ্র্য, যা এই অঞ্চলের মানুষকে আক্রান্ত করে রেখেছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এই অঞ্চলের দেশগুলোকে একত্রে কাজ করার আহ্বানও জানান তিনি। টেকসই উন্নয়ন অর্জনে আঞ্চলিক সংহতি এই প্রতিপাদ্য। এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের 4 শতাধিক প্রতিনিধি। The government of Bangladesh is following zero tolerance policy for combating terrorism. I ask the leader of Asia Pacific region to come forward together to resist and fight against the terrorism for attaining continued peace, prosperity, stability, and development. In line with SDGs, we have to work unitedly to free this region from the curse of poverty. নতুন নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রীর নয়, জনমতের প্রতিফলন ঘটেছে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর একটি হোটেলে তৃতীয় শীতলক্ষা সেতু নির্মাণের চুক্তি সই অনুষ্ঠান শেষে
সাংবাদিকদের তিনি একথা বলেন। এটা প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলনই নয়, এটা হচ্ছে জনমতের প্রতিফলন। কিন্তু বিএনপির যে মনোভাব, সেটা তো তাদের একটা মনোভাব হচ্ছে মানি না, মানব না। তাদের মনোভাব হচ্ছে আমি সালিশ মানি, তাল গাছটা হচ্ছে আমার। বর্তমান নির্বাচন কমিশন দিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নতুন সিইসির বিরুদ্ধে ওঠা অভিযোগ তীব্র হওয়ার আগেই তার সরে যাওয়া উচিত বলে তিনি মনে করেন। দুপুরে টাঙ্গাইলে এক অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী। এই প্রধান নির্বাচন কমিশনারের অধীনে একটা অবাধ, সুষ্ঠু, সবার কাছে গ্রহণযোগ্য এবং প্রভাবমুক্ত নির্বাচন হওয়া খুব দুষ্কর, এটা হওয়া সম্ভব নয়। দারুল ইহসান বিশ্ববিদ্যালয় বেশ কিছুদিন ধরে সনদ বাণিজ্য করে যাচ্ছিল প্রতিষ্ঠানটি। এবার তাতে রাশ টানলেন আপিল বিভাগ। বিশ্ববিদ্যালয়টির সব কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। অ্যাটর্নি জেনারেল বলেন, এই ঘটনা অনিয়ম করা সব বিশ্ববিদ্যালয়ের জন্য একটি সতর্কবার্তা। সনদ বাণিজ্য ঢাকার বাইরে একাধিক ক্যাম্পাস, মালিকানা নিয়ে বিভেদ, কি করেনি বেসরকারি বিশ্ববিদ্যালয় দারুল ইহসান। এত অনিয়মের পরও দারুল ইহসানের সনদ বাণিজ্য থামানো যায়নি। কিন্তু মালিকানার বিভেদ ও শিক্ষার্থীদের বার কাউন্সিলে আইনজীবী হিসেবে অংশ নেওয়ার সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববিদ্যালয়টির পক্ষে 12টি রিট আবেদন করা হয়। আর সেই রিটের প্রেক্ষিতে 2016 সালে হাইকোর্ট বন্ধ করে দেয় দারুল ইহসান। কিন্তু সেই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে এসেও কোনো লাভ হয়নি বিশ্ববিদ্যালয়টির। সর্বোচ্চ আদালতের রায়, এখন থেকে আর কোনো কার্যক্রম চালাতে পারবে না দারুল ইহসান। দারুল ইহসানের যে অ্যাপিলটা, সেটা অ্যাপিল ডিসমিস করেছেন, সেটা যে তাদের যে আইনের বাইরে যে বিষয়গুলো ছিল দারুল ইহসানের অবস্থান, তো সেক্ষেত্রে হাইকোর্টের রায় সে ব্যাপারে কনফার্ম করেছেন। আদালত তার রায়ে আরো বলেন, এখন থেকে 40 বছরের পর আর কেউ আইনজীবী হতে পারবেন না। সেই সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এখন থেকে 2 বছর মেয়াদী কোর্সের কেউ আইনজীবীর সনদও পাবে না। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলছেন, এ রায় যারা অনিয়ম করে সেসব বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বার্তা। যে সমস্ত প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের সনদ নিয়ে, বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি নিয়ে যারা একটা অরাজক অবস্থার সৃষ্টি করছে, তাদের ব্যাপারে আমাদের উচ্চ আদালত খুব কঠোর মনোভাব নিয়েছেন। এ রায়ের প্রেক্ষিতে প্রথমবারের মতো কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশ দিলেন সর্বোচ্চ আদালত। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। আগামী 17 মাসের মধ্যে ত্রুটিপূর্ণ পোশাক কারখানা মেরামতের কাজ শেষ না হলে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করবে মার্কিন ব্র্যান্ড প্রতিষ্ঠানগুলো। বুধবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে একথা জানান উত্তর আমেরিকার ক্রেতা জোট অ্যালায়েন্সের কান্ট্রি ডিরেক্টর জেমস মারিয়াটি। জানান, অ্যালায়েন্সের আওতায় থাকা ত্রুটিপূর্ণ পোশাক কারখানাগুলোর মেরামতের কাজ শেষ হয়েছে 68 ভাগ। আর বাংলাদেশে প্রতিষ্ঠানটির মেয়াদ হচ্ছে 2018 সালের জুলাই মাসে। এর মধ্যে নতুন যেসব কারখানা যুক্ত হচ্ছে সেগুলোর পরিদর্শন এবং শ্রমিকদের সুরক্ষায় একটি স্বচ্ছ প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হবে। মরিয়াটি জানান, অ্যালায়েন্সের আওতায় মেরামতের জন্য এখন প্রক্রিয়াধীন রয়েছে 687টি পোশাক কারখানা। অ্যালায়েন্স কারখানাগুলো প্রয়োজনীয় মেরামত কাজের 68 ভাগ শেষ করেছে। আমরা জুলাই 2018 সালের ভেতর সকল অ্যালায়েন্স কারখানায় মেরামত কাজ সম্পন্ন করার জোর প্রচেষ্টা অব্যাহত রেখেছি এবং যে সমস্ত কারখানা পর্যাপ্ত সংস্কার অগ্রগতি দেখাতে ব্যর্থ হবে তাদের সঙ্গে অ্যালায়েন্স কোনো আপোষ করবে না। আমরা এরই মধ্যে 128টি কারখানার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থগিত করেছি। তাই যেসব কারখানা নিরাপত্তা বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ তাদের সঙ্গে আমরা কাজ করতে চাই। Thus, to date, we have had to suspend some 129 factories. নিউজ 24 এর সময় হলো আরেকটি বিরতির। ফিরে এসে জানাবো, সিলেটে অবৈধভাবে পাথর তোলার সময় নিহতের ঘটনায় পুলিশের তদন্ত প্রতিবেদন জমা, কোম্পানিগঞ্জের ওসির বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ। বিরতির পর আবারও ফিরলাম। আপনারা দেখছেন নিউজ 24। সিলেটের কোম্পানিগঞ্জে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় 5 জনের মৃত্যুর ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি।
বিকেলে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানের কাছে প্রতিবেদনটি জমা দেন কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত। দীর্ঘদিন ধরে চলতে থাকা অবৈধভাবে পাথর উত্তোলন ও শ্রমিক মৃত্যুর পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েস আলমকে প্রত্যাহার ও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। গত 23 জানুয়ারি কোম্পানিগঞ্জের একটি টিলায় পাথর উত্তোলনের সময় চাপা পড়ে নিহত হন 5 শ্রমিক। উত্তরায় কিশোর আদনান কবির হত্যার ঘটনায় 8 জনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কথিত ডিস্কো বয়েজ এবং বিগ বস গ্রুপের 8 জনকে গ্রেফতার করা হয়। গত 6 জানুয়ারি উত্তরার 13 নম্বর সেক্টরের 8ম শ্রেণীর ছাত্র আদনান কবিরকে রাস্তায় পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় আদনানের বাবা কবির হোসেন বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা করেন। এই মামলায়ও আগের কয়েকজনকে গ্রেফতার করা হয়। পুলিশের ধারণা উত্তরায় কিশোর গ্যাংয়ের মধ্যে আধিপত্য বিস্তারের জেরে খুন হন আদনান। এবার বাংলা লিংকের সৌজন্যে বইমেলার খবর। দর্শক, অমর 21 গ্রন্থমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নীল মাহবুব। নীল, নতুন বইয়ের ব্যাপারে জানতে চাবো, সেই সাথে বইয়ের প্রচ্ছদ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এবারে কি কোনো পরিবর্তন এসেছে প্রচ্ছদে? রেদনা, ধন্যবাদ। আজকে মেলার 8ম দিন এবং দিন যত বাড়ছে মেলা প্রাঙ্গণে কিন্তু পাঠকের সমাগম ততটাই বাড়ছে এবং মেলার 8ম দিন পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো নতুন বই প্রকাশিত হয়েছে সে সংখ্যাটা আমি বলি 682টা। গতকাল পর্যন্ত ছিল 572টা। আজকে নতুন করে 109টা বই প্রকাশিত হয়েছে এবং বইমেলাটি একটু আপনাকে আমি দেখাই যে দর্শকের সমাগমটা, পাশাপাশি প্রচ্ছদের কথাটাও আমি আপনাকে বলছি যে এবার আমি পাঠকদের সাথে কথা বলেছি। পাঠকরা বলছেন যে প্রচ্ছদে অনেক পরিবর্তন এসেছে। আগে যেরকম প্রচ্ছদ হতো আর এখন যেরকম প্রচ্ছদ হচ্ছে এর মধ্যে মানগত একটা পার্থক্য আছে এবং বর্তমানের প্রচ্ছদগুলো পাঠকরা পছন্দ করছে। তবে পাঠকের কিছু অভিযোগও আছে। তারা বলছেন যে আসলে যে প্রচ্ছদগুলো, যে লেখকগুলোকে তারা চেনেন না জানেন না, প্রচ্ছদ দেখে কিন্তু বইয়ের প্রতি এবং সে লেখকের প্রতি তারা আকৃষ্ট হন বা আগ্রহ বোধ করেন। তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে প্রচ্ছদ দেখে আগ্রহ বোধ করে কোনো একটি বই তারা কিনছেন, কিন্তু পরবর্তীতে বইয়ের ভিতরে যে আসলে বিষয়বস্তু সেটা আসলে প্রচ্ছদের সাথে যাচ্ছে না। তো এই অভিযোগটা তাদের আছে। তারা বলছেন যে সম্পাদনার ক্ষেত্রে আরও একটু খেয়ালি হতে হবে। তো রেদওয়ানা, এই ছিল আমার কাছে শেষ মুহূর্তের তথ্য। নীল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য বইমেলা প্রাঙ্গণ থেকে। এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন থাকছে। অর্থ আত্মসাৎ মামলায় রাশিয়ার বিরোধী দলীয় নেতা নাভালনি দোষী সাব্যস্ত, ছিটকে পড়তে পারেন আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচন থেকে। আবুল আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24-এ। জানাবো দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্টের ভিসা নিষেধাজ্ঞায় বিশ্বের 15% মুসলিম ক্ষতিগ্রস্ত হবেন, এমন পর্যবেক্ষণ যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালতের। প্রেসিডেন্টের নির্বাহী আদেশকে কেন বৈষম্যমূলক বলা হবে না তাও জানতে চেয়েছে সান ফ্রান্সিসকোর ওই আদালত। ট্রাম্পের নিষেধাজ্ঞা পুনর্বহাল বিষয়ে হোয়াইট হাউসের করা মামলার শুনানিতে উঠে আসে এসব প্রসঙ্গ। প্রায় 1 ঘন্টা ধরে চলা শুনানির এক পর্যায়ে বিচারক রিচার্ড ক্লিফটন জানতে চান, নিষেধাজ্ঞার আওতায় থাকা 7 দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ, এর কোনো প্রমাণ আছে কিনা। জবাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, যুক্তরাষ্ট্রে অবস্থান করা সোমালীয় কিছু নাগরিকের আল শাবাবের সাথে জড়িত থাকার খবর আছে। শুনানির সময় আদালতের বাইরে ট্রাম্প বিরোধীরা অবস্থান নেন। বিরোধীদের সমালোচনার কড়া জবাবই দিলেন তামিলনাড়ুর ক্ষমতাসীন দল AIADMK এর প্রধান শশীকলা নটরাজ। এক ছাদের নিচে একত্রিত করলেন রাজ্য বিধানসভায় থাকা দলের প্রায় সব সদস্যকে। 134 জন সদস্যের মধ্যে মাত্র 3 জন হাজির হননি এই বৈঠকে। এ সময় পনির সেলভমকে মিথ্যাবাদী বলেন তিনি। জয়ললিতার মৃত্যুর পর হঠাৎই রাজনীতির ময়দানে হাজির হন তার ঘনিষ্ঠ বান্ধবী শশীকলা। দলীয় প্রধান হওয়ার পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার প্রস্তুতি নেন তিনি। এজন্য রোববার পদত্যাগও করেন পনির সেলভম। তবে আইনি জটিলতায় আটকে যায় তা। গতকাল পনির সেলভম দাবি করেন তাকে জোর করে পদত্যাগে বাধ্য করা হয়েছে। অর্থ আত্মসাৎ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি। এতে আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচন থেকে ছিটকে পড়তে পারেন পুতিনের এই সমালোচক। রাশিয়ার গণমাধ্যম বলছে, কিরভ আদালতে পুনর্বিচারের এই রায় পড়া চলছে।
তার বিরুদ্ধে 5 বছরের স্থগিত সাজার আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। এর আগে 2013 সালে প্রথম দফার বিচারেও দোষী সাব্যস্ত হয়েছিলেন নাভালনি। অভিযোগ ছিল তার নেতৃত্বে কিরলভের রাষ্ট্রীয় কোম্পানি থেকে $5 লাখ মূল্যের কাঠ চুরি হয়। সে সময় তিনি কিরলভের গভর্নরের উপদেষ্টা ছিলেন। আফগানিস্তানের জৌজানে 6 রেডক্রস কর্মীকে হত্যা করেছে আইএস সন্দেহভাজন বন্দুকধারীরা। নিখোঁজ রয়েছেন 2 জন। ধারণা করা হচ্ছে তাদের অপহরণ করা হয়েছে। প্রদেশটির গভর্নর জানান কুশটেপা এলাকায় কাজ করতেন এই রেডক্রস কর্মীরা। এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। এদিকে তুরস্কের সেনাবাহিনীর সহায়তায় আইএস নিয়ন্ত্রিত সিরিয়ার আলবাব শহর পুনরুদ্ধারে অভিযান চালাচ্ছে বিদ্রোহীরা। তুরস্কের সামরিক বাহিনী জানায় অভিযানে আইএসের অন্তত 58 জন সদস্য নিহত হয়েছেন। সিরিয়ায় আইএসের বিরুদ্ধে একসাথে লড়াই করতে রাজি হয়েছেন যুক্তরাষ্ট্র এবং তুরস্কের প্রেসিডেন্ট। হোয়াইট হাউস জানায় বিষয়টি নিয়ে এই নেতার মধ্যে ফোনালাপ হয়েছে। প্রেসিডেন্ট থাকার সময় অনেক শখই মেটাতে পারেননি বারাক ওবামা। পথ ছেড়ে এখন তিনি যেন মুক্ত বিহঙ্গ। তাই ভার্জিন আইল্যান্ডের একটি দ্বীপে গিয়ে সার্ফিংয়ে কাটাচ্ছেন সময়টা। এর সাথে শেষ করব নিউজ 24। তার আগে সিলন শিরোনামগুলো জানাবো আরেকবার। গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় 5 জানুয়ারি নির্বাচন, নইলে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হতো, দাবি বিদায়ী সিইসির। আপনারা খেয়াল করবেন, ইলেকশনে সহিংসতা হয়েছে, মারামারি হয়েছে। আমরা সুষ্ঠুভাবেই নির্বাচন করেছি। এমন কোনো ঘটনা বাংলাদেশে ঘটুক যা আমাদের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে, তা আমরা কখনো চাই না, সেটা আমাদের কামনা। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করি। উন্নয়নের পথে বাধা মোকাবেলায় জনগণকে সচেষ্ট থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। নিরাপত্তা হুমকি মোকাবেলায় সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়ানোর তাগিদ। রাজধানীতে হঠাৎই বেড়েছে ছিনতাইকারীদের দৌরাত্ম্য, বেশিরভাগ সময় আক্রান্তকে লক্ষ্য করে চালানো হচ্ছে গুলি। এবং কাল থেকে অনেক অপেক্ষার ভারত বাংলাদেশ টেস্ট। ঐতিহাসিক ক্ষণকে স্মরণীয় করে রাখতে চায় দুদলই। ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে মুশফিক। আর এই ছিল নিউজ 24। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।